রাশিক। আপনি শুনছেন ঢাকা FM 90.4। শুরু হলো আপনাদের প্রিয় সেই অনুষ্ঠান কল রাশিক, যার জন্য সারা সপ্তাহ জুড়ে আপনারা কল দেন। আমরা প্রত্যেক এপিসোডে বলে থাকি যে অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা ফোন করবেন, যে নাম্বারটি আমরা দিয়েছি আপনাদের জন্য কল রাশিক অনুষ্ঠানে ফোন করবার জন্য 09644 06911 096 স্যার কেমন যেন একটা শব্দ আমি পাচ্ছি, কোথায় নয়েজ। আমাদের সঙ্গে ফোনে একজন রয়েছেন ঠিক সেখান থেকে নাকি অন্য কোথা থেকে, যাই হোক 09611444222 এই নাম্বারে। সো আমাদেরকে SMS করুন 16260 এই নাম্বারে। SMS-ও আপনি আপনার কথাগুলি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্যার সালাম এবং স্বাগত ঢাকা FM 90.4-এ। সপ্তাহের একটা দিন আপনাকে পাই, অনেক ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও একটা দিন আপনি সময় দেন এবং সারা সপ্তাহ জুড়ে ফলো আপ করেন কি অবস্থা, কে কেমন ফোন করছে, কে কি শেয়ার করছে, কার কি অবস্থা, কে কেমন ফিডব্যাক দিচ্ছে, রেসপন্স কেমন। স্যার অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ জুয়েল। তুমি কেমন আছো? স্যার খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মনটা কোথায়? মনটা স্যার রয়েছে, বিকজ আজকে যেটা করেছি আমরা এর আগে কখনো করিনি। শো শুরু করবার আগে থেকে একজনকে আমি ফোনে নিয়ে রেখে দিয়েছি, বিকজ সে ফোন করেই যাচ্ছিল। তো আমরা কি ফোন কলটা নিয়ে নিব? শিওর। ওকে, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন অভয়নগর নোয়াপাড়া থেকে। হ্যালো। হ্যালো, জি, কে বলছেন? নাম বলুন আর প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম একতারপুর থেকে বলতেছি, যশোর নওপাড়া। জি বলেন। হ্যাঁ রাশেক স্যার। জি বলছি, ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন ভাই? জি আছি ভালো। হ্যাঁ স্যার, আপনি তো মানুষের আশার আলো দেখাচ্ছেন, বুঝছেন। তো আমার একটু সত্যি মানে বাস্তব আলোর দরকার, বুঝছেন ভাই। আমাদের এখানে আশেপাশে সব জায়গায় আছে বিদ্যুৎ আছে, বুঝছেন। আমাদের এই জায়গায় 2-3টে খাম্বার জন্য আমরা 15-20টা ঘর আছে এই মানে হচ্ছে বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, বুঝছেন। আপনি যদি একটু আমাদের এখানে একটু যোগাযোগ করে দিতেন তাহলে অনেক উপকার হতো। লেখাপড়া করতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের, বুঝছেন। আপনি নিজে কি করেন? আমি ইন্টারমিডিয়েট করতেছি। আপনার কাছে কেন মনে হলো যে আমি আপনাকে বিদ্যুতের সমস্যার সমাধান করে দিতে পারবো? স্যার, আপনি আমাদের স্থানীয় এমপি কিংবা এই বিদ্যুৎ অফিসে বলে দিলে। তাই তো, বিদ্যুৎ পেলে কি করবেন? জি, বিদ্যুৎটা পাওয়ার পরে বিদ্যুৎ দিয়ে কি করবেন? আমি এখানে একটা খামার বানাতে চাচ্ছিলাম, আর লেখাপড়া করতে সুবিধা হতো। আমাদের ভাই বোন আরো যারা আছে লেখাপড়া করতে পারতেছে না। তাই 10-15টা বাড়ি আমার। তা আপনি ইন্টারমিডিয়েট কোন কলেজে পড়েন ভাইয়া? আমি ইন্টারমিডিয়েট পাস করে বিএল কলেজে অনার্স ভর্তি হয়েছি, বুঝছেন। আচ্ছা আচ্ছা। ও বিএল কলেজে ভর্তি হয়েছেন কোন সাবজেক্টে? ইসলামের ইতিহাস। ইসলামী ইতিহাস। ঠিক আছে, আপনি আপনার গ্রামের নাম, আপনার নাম, টেলিফোন নাম্বারগুলো আমাদের এই ঢাকা FM এর যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে দিয়ে রাখেন। দেখি আমরা কি করতে পারি, আমি চেষ্টা করব। কয়টা খাম্বা লাগে আপনার? 3টা খাম্বা লাগে? স্যার বুঝলাম না, কি লাইনটা ক্লিয়ার মানে শব্দ। আমি বলছি যে আপনি আপনার নাম, গ্রামের নাম এবং আপনার টেলিফোন নাম্বার ঢাকা FM এর যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে দিয়ে দেন। আমি চেষ্টা করে দেখব কি করা যায়। আপনার কয়টা খাম্বা লাগবে বিদ্যুতের জন্য? স্যার 3টে খাম্বা হলেই চলে আসে। ঠিক আছে। আশেপাশে সব জায়গায় আছে, বুঝছেন। বিদ্যুতের সমস্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সম্পূর্ণভাবে বাংলাদেশে দূরীভূত হবে এবং খুব তারপরে মনে করেন যোগাযোগ আমাদের ভালো না, এজন্য আপনার কাছে শরণাপন্ন হয়। দ্রুত গতিতে সমস্ত বাংলাদেশে কাজ হচ্ছে। আপনার ওখানেও বিদ্যুৎ লেগে যাবে, তবে আমি চেষ্টা করব যদি আপনার কাজটা একটু তাড়াতাড়ি করে দেওয়া যায়। চেষ্টা করলে কৃতজ্ঞ হব স্যার। আচ্ছা, আপনার জন্য এখন যেটা বলবো, আপনি SMS করবেন 16260 এই নাম্বার SMS করবেন, বুঝতে পারছেন? 16260 এই নাম্বার SMS করে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার গ্রামের নাম বিস্তারিত লিখে পাঠাবেন, ঠিক আছে? এক্ষুনি SMS-টি পাঠিয়ে দিন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। স্যার ধন্যবাদ, ভালো থাকেন। বাহ, শুরুতেই একটি কল আমরা রিসিভ করে ফেলেছি। জনাব রাশিক রহমান জানিয়েছেন তিনি সাধ্যমতো চেষ্টা করবেন ওই এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেবার জন্য। মানে কোথাও বোধহয় একটা কমপ্লিকেশন রয়েছে, কারণ ওর আশপাশে সব জায়গাতেই বিদ্যুৎ গেছে। কমপ্লিকেশন আসলে নাই, ব্যাপারটা অন্যরকম। ব্যাপারটা হচ্ছে যে প্রতিটা এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান করা হয়। তো মাস্টার প্ল্যানে দেখা যায় যে যখন মাস্টার প্ল্যান করা হয়, সেই মাস্টার প্ল্যান হয়ে যাওয়ার পরেও কিছু নতুন ঘর বাড়ি উঠে সেটা দেখা যায় ওই মাস্টার প্ল্যানের বাইরে হয়তো বা থাকে। আগে একটা নিয়ম ছিল
যে একটা বা দুটো খাম্বা বা পোল যদি প্রয়োজন হতো তাহলে মানুষ নিজ উদ্যোগে নিজ টাকা দিয়ে পল্লী বিদ্যুতে জমা দিলে সেই সংযোগটি নিতে পারত। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চান না কোনো ব্যক্তিরই বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য নিজের অর্থ ব্যয় করে পোল বা খাম্বা নেওয়া হোক। তাই নতুন যে নিয়মটি হয়েছে তাতে করে আপনি ব্যক্তি পর্যায়ের অর্থ জমা দিয়ে পোল নিতে পারবেন না। সরকারি সমস্ত দেশে বিচ্ছিন্নভাবে যে এই দুটো বা তিনটা করে পোলের আওতার ভিতরে যে ঘর বাড়িগুলো বিদ্যুতায়িত হয়নি সেটা একটা তালিকা বা জরিপ করছে, এবং এটা সম্পন্ন হওয়া মাত্রই সরকারি অর্থের ব্যবহারের মাধ্যমেই এই প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা। তারপর আমি চেষ্টা করব আমাদের যে সম্মানিত কলার তার যে স্থানীয় সংসদ সদস্য তার সাথে কথা বলে অথবা সেই পল্লী বিদ্যুতের সাথে কথা বলে যদি কিছু করা যায়। আলো একটু আগে জ্বালতে পারলো তো ভালো, তাদের লেখাপড়ার জন্য সুবিধা হবে। তারা ক্ষুদ্র মাঝারি ধরনের ব্যবসা বাণিজ্য স্থাপন করতে চায়, সেই অভিযাত্রাটা একটু সহজতর হবে। দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ আমরাও চাই যে সেখানে পৌঁছে যাক। পড়ালেখার পাশাপাশি সেও কিছু করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, সে একটি খামার করতে চায়, সেটাও আমরা শুনলাম। খুব ভালো লাগলো যে সবাই কিন্তু আলাদা কিছু ভাবতে শিখেছে স্যার। তা তো বটেই। যে চাকরি মানে পড়ালেখা শেষ করে যে চাকরি করতেই হবে এই ধারণার থেকে বের হয়ে সবাই অন্যরকম ভাবছে, এটা খুবই ভালো লাগলো স্যার। আরও একটি কল রয়েছে আমাদের সঙ্গে, আমাদের অনেক দূরের বন্ধু লালমনিরহাট থেকে একজন। হ্যালো, কে বলছেন, নাম বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ভালো আছেন? জি আছি ভালো, আপনি ভালো আছেন? না, আফরোজা বলতেছি লালমনিরহাট থেকে। কি নাম? আফরোজা? জি, আমি এর আগে স্যার ফোন দিয়েছিলাম আপনাকে পাইলেই। আচ্ছা বলেন। স্যার মানে আমার মানে যেখানে এমনই সমস্যা স্যার, খুবই মানে একজন অসহায় নারী। হ্যালো জি বলেন, আমি শুনছি। স্যার আমি মানে 2013 সালে ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা। মানে 12 সালে আমার বিয়ে হয়ে যায়, মানে জোর করে মানে। হ্যালো, হ্যাঁ তারপরে? বিয়ে হয়ে যায়, তারপরে মানে মানে জোর করে ছেলেটা আমাকে বিয়ে করে 2012 সালে। জোর করে বিয়ে করে আপনাকে? জি, মানে স্যার মানে প্রেমের সাথে ছেলে, মানে প্রেমের সাথে ছেলে জোর করে। তারপরে আমার বাবা মা আমি মানে অবাধ্য হয়ে বিয়ে করতে হওয়ার পরে বাবা মা মানে মানে মেনে নেয় না। তারপরে নেয়, তারপরে মানে মানে একটা গাড়িতে ছেলেটা মানে বেকার ছেলেটা মানে অশিক্ষিত ছিল। তারপরে আমার লেখাপড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সবকিছুই। তারপরে আমার উপর মানে নির্যাতন শুরু হয়, এইভাবে আমার দিন যায়। যাওয়ার পরে মানে তারপর ডিভোর্স দেয়। দেওয়ার পরে মানে মানে আমি আর কিছু বলতে পারি না, আমি আর কিছু মানে মানে খুবই মানে অসুস্থ ছিলাম। তো সমস্যা তো আপনি আপনার নিজের সৃষ্টি করেছেন, এটার জন্য তো কেউ দায়ী না। প্রথম কথা, নিজে লেখাপড়া শেষ করেন নাই। দ্বিতীয় কথা, যাকে বিয়ে করছেন সেও লেখাপড়া শেষ করেন নাই। এটা তো এটা পরিণয়ের বিয়ে, আপনার বাবা মার তো মত ছিল না, সুতরাং আপনাকে জোর করে বিয়ে করার প্রশ্ন কোত্থেকে আসতেছে? আপনি একটা ছেলের সাথে প্রেম করতেন, সেই ছেলে আপনাকে বিয়ে করার জন্য চাপ দিয়েছে, এটা হতে পারে, কিন্তু কেউ কাউকে জোর করে বিয়ে করেনি। এখন জীবনের রূঢ় বাস্তবতা, আপনি এই সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, তার ভিতরে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। আপনাকে একদম লেখাপড়া না শেষ করে, একেবারে লেখাপড়া শেষ করে নাই বেকার একটা ছেলেকেই বিয়ে করতে হইলো। তো এই সমস্যার সমাধান কে দিবে? যখন কোনো মানুষ নিজের সমস্যা নিজে তৈরি করে তখন তাকে কেউ সাহায্য করতে পারবে না। যদি বুঝতাম আপনার গ্রামবাসী, আপনার বাবা মা আপনাকে জোর করে ছোটবেলায় বিয়ে করে দিয়েছে, তাহলে একটা সমবেদনার জায়গা ছিল। যদি বুঝতাম যে এই ছেলে একজন সন্ত্রাসী ছিল, সে অস্ত্র দিয়ে ধরে আপনাকে জোর করে বিয়ে করছে, তাহলে একটা কথা ছিল। সমস্যা হচ্ছে আপনার কথায় তো এটা পরিষ্কার যে আপনি নিজের জীবনে নিজে দুর্দশা ডেকে এনেছেন। নিজে হননি স্বাবলম্বী, নিজে হননি আত্মপ্রত্যয়ী, নিজে স্বনির্ভর হন নাই, এবং এমন একজনকে ভালোবাসলেন এবং বিয়ে করলেন যিনি আপনাকে দেখার মতো সক্ষমতা রাখে না। সবকিছু মিলিয়ে আজকে এমন এক জায়গায় দাঁড়িয়েছেন যেখানে এই বেদনা, এই ব্যথার জায়গা থেকে উনিও আপনাকে তালাক দিয়েছেন। এখন আপনাকে কিভাবে সহযোগিতা করা যেতে পারে? আমি শুধু এতটুকু বলতে পারি, 2013 সাল খুব বেশি দেরি হয়ে যায় নাই। আপনি যেহেতু ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছেন, বাকিটুকু পড়ালেখা করার চেষ্টা করেন, বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহযোগিতা নেন, সামনের দিকে এগিয়ে যান। তবে আপনার এই ঘটনার থেকে বাংলাদেশের নতুন প্রজন্মের অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। আমরা মনে হয় বিয়ে করার জন্য এবং প্রেমে পড়ার জন্য খুব অধৈর্য, মানে ধৈর্যহারা হয়ে পড়ি।
অর্থাৎ আমি কার সাথে জীবন গড়ে তুলবো, কাকে নিয়ে স্বপ্ন দেখবো, কি ধরনের জীবন গড়বো, সেটা সেটা নিয়ে আমরা চিন্তিত না। আমরা আবেগী হয়ে দূরদর্শী না হয়ে যেটা করি, যে অনেক সময় হঠকারী কিছু সিদ্ধান্ত নিই এবং সেটার জন্য সমস্ত জীবন আমাদেরকে ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়। যাই হোক, আপনি ফোন করছেন, আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আপনার জীবনের দুঃখ দূর হবে, কিন্তু আপনার জীবনের যে পর্যায়ে বা যেই দুঃখ, এই দুঃখ কারো পক্ষে দূর করা সম্ভব না যদি না আপনি নিজে উদ্যোগী না হন। ওকে, অনেক ধন্যবাদ। আসলে দারুণ একটা কথা। আমাদের আসলে প্রেম করা ছাড়া আসলে খুব একটা কাজ নেই। কেন মানে মাঝে মধ্যে মনে হয় এরকম। জুয়েল, এখানে আরেকটা ব্যাপার আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবে রেডিওতে ফোন আসে, আমি অমুককে ভালোবাসি, সে তো আমাকে ভালোবাসে না, আমার জীবন শেষ, আমি বেঁচে কি করব? কাম অন ম্যান, এত বড় পৃথিবী, 800 কোটি মানুষ, 400 পুরুষ 400 নারী। যে মানুষ আপনাকে সম্মান করে না, যে মানুষ আপনাকে ভালোবাসে না, যে মানুষ আপনার মূল্য বুঝে না, তার জন্য আপনার জীবন বন্ধ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার জন্য আপনি আত্মহত্যা করবেন? এটা তো কোনো কথা হতে পারে না। আপনি ভালো গান গেতে পারলে গান, ভালো খেলতে পারলে খেলেন, লেখাপড়ায় ভালো হলে পড়ালেখা মন দিয়ে করেন। জীবনে যখন ভালোবাসার সময়টা আসবে, পরিণতির ওই পর্যায়ে যখন উপস্থিত হবে, তা আপনার অজান্তেই আপনার দরজায় কড়া নাড়বে। এটাই বাস্তবতা। আমাদের তো ধৈর্যচ্যুতি বা ধৈর্য হারা হওয়ার কিছু নাই। আর ভালোবাসা আর প্রেম বা পরিণয় বা পূর্বরাগ, এ তো সংগ্রামের বিষয় নয় যে আমাকে সংগ্রাম করে একজন মানুষ আমাকে চাচ্ছেন না, তার সাথে আমার জোর করে হলো, আন্দোলন করে হলো আমাকে মানে তার সাথে আমার সম্পর্ক গড়ে তুলতে হবে। আমার মনে হয় এইসব জায়গায় একটু প্রগতিশীল হওয়া প্রয়োজন। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা অনেকেই দেখা যায় যে প্রেম সম্পর্কিত কারণে ব্যথিত হয়ে একসময় উন্মাদ প্রায় অবস্থায় চলে যায়। এই অবস্থার বোধহয় পরিবর্তন আসা দরকার। এখন এই বয়স হচ্ছে নিজেকে গড়ে তোলার পথেই ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া যাবে। এর জন্য সংগ্রাম করার প্রয়োজন নাই। আই হোপ জুয়েল, অ্যাটলিস্ট তুমি আমার সাথে নিশ্চয় স্যার, অবশ্যই। এটা যে সংগ্রাম এবং বিপ্লবী হওয়ার কিছু নেই, এবং কেউ কাউকে পছন্দ না করতেই পারে, এর জন্য এত কষ্ট পাওয়ার কিছু নেই। আরেকটা ব্যাপার কি, একটা জিনিস ভাবার ব্যাপার আছে। আমাদের দেশে এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডোলেসেন্স, সমস্ত পৃথিবীর জন্য বাস্তবতা বা বয়স সন্ধি। একটা ছেলে মেয়ের জীবনে যখন তার বয়স 14, 15, 16 বছর বয়স থাকে, তখন তার কিছু মানসিক এবং শারীরিক পরিবর্তন আসে। আবার একইভাবে এই একই মানুষগুলোর কিন্তু 20-21 বছর বয়সে গিয়ে আবার আরেকটি পরিবর্তন আসে। এবং সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তারা লেখাপড়ার অধ্যায়টাকে শেষ করে দিয়ে কর্মজীবনে প্রবেশ করে। তখন তাদের যে মানসিক পরিবর্তন, ওই পরিবর্তনের সাথে 16 বছর বয়সের সেই মনের যদি তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে আকাশ পাতাল এর ব্যবধান। এই যদি বাস্তবতা হয়, তাহলে এই দেশের অথবা পৃথিবীর অন্য যে কোনো প্রান্তের 16 বছর বা 18 বছর বয়সের একটি ছেলে বা মেয়ে কিভাবে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে যে সে কার সাথে তার সমস্ত জীবন অতিক্রান্ত করবে। হ্যাঁ, ভালোবাসা থাকতেই পারে, ভালোবাসা অনন্তকালের, অবিনশ্বর, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি সংসার গড়বেন, আপনি বিবাহিত হবেন, জীবন চলার পথে একসাথে চলবেন, এই সিদ্ধান্তটা আর যাই হোক এমন একটা সময় নিতে হবে যখন একে অপরের দায়িত্ব নিতে পারবেন। এর আগে তো এই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। জি, আমরা কিছু SMS পড়ে ফেলবো। তার আগে বলতে চাই, যারা SMS পাঠিয়েছেন 16260 এই নাম্বারে, আপনারা একটু খেয়াল রাখবেন যে শুধুমাত্র আমি একটু কথা বলতে চাই, আমাকে একটু কথা বলবার সুযোগ দিন বললে কিন্তু আমরা কলটা করতে পারি না। কল করবার জন্য আপনার ফোন নাম্বারটা আপনি আপনার SMS-এ লিখে পাঠাবেন এবং একই সঙ্গে ঠিক কী বিষয় নিয়ে আপনি কথা বলতে চান সেটা আমাদেরকে জানাবেন। আমরা এই অনুষ্ঠানের শুরুতেই এবং এখনও এবং সবসময় আপনারা রেডিওতে শুনে থাকেন, যখন এই অনুষ্ঠানটির প্রোমো বাজে, বিজ্ঞাপনটি বাজে, কল আসে কী ধরনের অনুষ্ঠান, সেখানে কিন্তু আমরা বলেছি যে আমরা তরুণ প্রজন্মের স্বপ্নের কথা শুনতে চাই। জনাব রাশেক রহমান সেটাই জানিয়েছেন। অভিলাষ, অভিপ্রায়, উচ্চাকাঙ্ক্ষা, সব কিছুই। মাঝে মধ্যে তো সমস্যা আসবে, সমস্যা আমাদের সবার জীবনেই রয়েছে এবং সেই সমস্যা মোকাবেলা করতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বন্ধুরাই অনেক ধরনের সমস্যার কথা তুলে ধরছেন এবং নানা ধরনের। একটা ছোট ইনপুট দিব এখানে, যেমন হাবিবুল্লাহ শরীয়তপুর থেকে পাঠাচ্ছেন, তিনি লিখেছেন, ক্যান ইউ হেল্প মি টু গেট এ জব? I already complete MBA this year from জগন্নাথ ইউনিভার্সিটি। কিভাবে জব পাবেন ভাইয়া? বাক্যটা তো ঠিক হয়নি। MBA করার পরে ইংরেজি ভুল লিখলে তো কেউ চাকরি দিবে না।
কমপ্লিট বানানটাও ভুল লিখেছেন। তো আগে তো নিজেকে নিজের সাহায্য করতে হবে। MBA যদি করে থাকেন, উচ্চতর ডিগ্রি নিয়ে থাকেন, সেই ডিগ্রির সম্মানটাও তো রাখা দরকার। তো আই থিঙ্ক আসলে আমাদের ফান্ডামেন্টাল কিছু জায়গায় জি সমস্যা কিছু রয়ে গেছে। স্যার, আমি যেটা বলতে চাইছিলাম যে অনেকেই নানা ধরনের সমস্যা এবং একই সঙ্গে অনেক ধরনের আর্থিক সহায়তার কথা বলে আমাদেরকে SMS করেন এবং কল করেন। আমি আরও একবার মনে করে দিতে চাই, আমরা কয়েকটি অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে, এবং সেখানে পাশে দাঁড়ানোর পেছনেও কিছু যৌক্তিক কারণ ছিল। কিন্তু এটা একেবারে ভাববেন না যে অনুষ্ঠানটি আর্থিক সহায়তার একটি অনুষ্ঠান, এখানে কল করলেই আমরা আপনার জন্য অর্থ পাঠিয়ে দিব অথবা ব্যবস্থা করে দিব। অনেক বন্ধুরা ঢাকা FM 90.4 আমাদের স্টেশনে এসে অপেক্ষা করেন জনাব রাশেক রহমানের সঙ্গে দেখা করতে, এবং তারা ধারণা করেন যে এখানে আসলে একটা ব্যবস্থা হয়ে যাবে। অনুষ্ঠানটি ঠিক এমন নয়। আমরা শুধু সমস্যা না, আমরা কিন্তু স্বপ্নের কথাও শুনতে চাই। আমাদের প্রথম কলে ছিল আমি একটু তন্ময় মণ্ডলের সাথে কথা বলতে চাই। ওর ফোনে টাকা নাই, সে আমাদেরকে অনুরোধ করেছে তাকে কল করার জন্য। আচ্ছা, আমরা তন্ময় মণ্ডলকে কল করছি কিছুক্ষণের মধ্যেই। তন্ময় মণ্ডল, আপনার ফোনটা হাতে রাখেন। আপনার ফোনে টাকা নিয়ে চিন্তা করবেন না, আমরাই আপনাকে এক্ষুনি ফোন করছি। স্যার আমাদেরকে আরও লিখেছেন, আমাদেরকে একটা আবার সুযোগ দেন কথা বলতে। আচ্ছা, আবারও বলছি যে SMS এর নাম্বারটাই পাঠাবেন। তন্ময় আমাদেরকে ফোন নাম্বার পাঠিয়েছে, আমরা অবশ্যই তন্ময়কে কল করব। এবং একই সঙ্গে অন্যান্য বন্ধুরা যারা নাম্বার পাঠিয়েছেন এবং তারা পার্টিকুলার বলেছেন আসলে কোন বিষয়গুলি নিয়ে তারা কথা বলতে চান, আমরা অবশ্যই তাদেরকে কল করব। তন্ময় বলে নাই, বাট আমরা শুনি কি বলতে চাইছে। আর এদিকে দেখতে পাচ্ছি লাইলি ফোন নাম্বার পাঠিয়েছেন। লাইলি ঠিক কি বিষয়ে কথা বলতে চান একটু আমাদেরকে জানাবেন। ওকে, লাইলির পরে দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন আমাদের আরো একজন বন্ধু ইমরান। তিনি বলছেন অনুষ্ঠানটি তার ভালো লাগে এবং তিনি কথা বলতে চান। আচ্ছা, আপনার টপিকটা যদি আমাদেরকে বলতে। আচ্ছা জুয়েল, জি, আমাদের তো আর দুদিন পরেই মাহে রমজান জি শুরু হতে যাচ্ছে, এবং আমরা সকলেই জানি যে রমজান মাসের শেষে বা যে কোনো এক সময় মুসল্লিরা তারা তাদের যাদের উপর এটা ফরজ হয়েছে তারা জাকাত দেন। জি, তো তুমি প্রোগ্রামের একটু আগে আমার সাথে জাকাত নিয়ে কথা বলছিলে এবং বলছিলে যে আমরা কল রাশিকের পক্ষ থেকে কিছু গেঞ্জি কাপড় এসব দিতে পারি কিনা। তো আমি একটু যেহেতু সুযোগ পেলাম তোমাকে এটা বলি। জি, জাকাতটা আমার কাছে মনে হয় যে এটা এমন এক ধরনের চ্যারিটি, এটা এমনভাবে মানুষকে সাহায্য করার কথা যে এই সাহায্যে আসলে সাস্টেনেন্স থাকবে। অর্থাৎ এই সাহায্যটা তুমি একবার করলে এবং তাকে বারবার যদি আবার সাহায্য করতে হয় তাহলে সাহায্যের কোনো আসলে মানে থাকে না। তো আমরা আশা করব যে আগামী দিনের যে জাকাত দেওয়ার ব্যাপারটা আমাদের ভিতরে থাকবে, সেই জায়গায় আমরা একটু সৃজনশীল হব এইভাবে। যেমন আমি একটা ছোট উদাহরণ তোমাকে দিই। আমার পিতৃভূমি, আমার বাড়ি রংপুর মিঠাপুকুরে 10 নম্বর বালুয়া মাসিমপুর নামে একটা ইউনিয়ন আছে। জি, সেই ইউনিয়নে একটা গ্রাম আছে যেটা প্রায়শই নদী ভাঙনের শিকার হতো, এখন আর হয় না। এই গ্রামে প্রায় 2000 মানুষের বড় গ্রাম, প্রায় 2000 মানুষের বাস। সেখানে একটি মসজিদ আছে, একটি প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসাও আছে, আবার প্রচুর আবাদি জায়গা আছে। তো নদী ভাঙনের জন্য যেটা হতো, দেখা যেত যে তোমার এই আবাদি জায়গাগুলো নদীর তলে বিলীন হয়ে যাচ্ছে। স্কুলটা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, মসজিদটাও হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু আমরা প্রকৌশলীদের দিয়ে এটা একটা অ্যানালিসিস করার পরে দেখা গেল যে মাত্র 25 থেকে 30 লক্ষ টাকার বোল্ডার বা পাথর ফেললেই এই গ্রামটাকে নদী ভাঙনের করাল থাবা থেকে রক্ষা করা যায়। এই উদাহরণটা আমি এই জন্য দিচ্ছি যে যদি কোনো হৃদয়বান ব্যক্তি বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের কোনো ঝুঁকিগ্রস্ত গ্রামে 20 থেকে 30 লক্ষ টাকা খরচ করে তাদের নদীর পাড়টা বাঁধিয়ে দেন, অথবা এমন কোন একটা ব্যবস্থা নেন যেখানে নদী ভাঙ্গন আর তাদেরকে ঝুঁকির সম্মুখীন করবে না, এবং তার মধ্যে দিয়ে একটা জিনিস মাথায় নেওয়া দরকার যে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচবে, তাদের জীবিকা বাঁচবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বাঁচবে, তাদের ধর্মীয় অনুশাসন, প্রার্থনা, ইবাদতের জায়গা বাঁচবে। এর থেকে বড় জাকাত বোধহয় আর কিছু হয় না। সুতরাং আমরা 20, 25, 30 লাখ টাকা দিয়ে
5-6 হাজার মানুষের প্রত্যেককে একটি করে শার্ট দিতে পারি, একটি করে লুঙ্গি দিতে পারি, একটি করে শাড়ি দিতে পারি, এবং তার মধ্য দিয়ে হয়তো বা আগামী দিনে একটা নির্বাচন করার ক্ষেত্রও তৈরি হতে পারে। অনেকেই বলতে পারে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, কিন্তু বাস্তবতা হচ্ছে জাকাতের যে মূল উদ্দেশ্য সেটা হবে পরাস্ত, সেটা হবে পরাজিত। তাই জাকাত হওয়া উচিত এমন যেখানে মানুষ সত্যিকারভাবে বাঁচবে, সত্যিকারভাবে স্বপ্ন দেখার তাদের ক্ষেত্রটা হবে প্রস্তুত এবং নিশ্চিত। আবার একইভাবে জাকাত দিতে গিয়ে যদি আমরা একটা ছোট ব্যবসার ব্যবস্থা করে দিই, একটা সিএনজি বা কোনো একটা ট্যাক্সির ব্যবস্থা করে দিই, গ্রাম দেশে রিক্সা, ভ্যান এগুলোও চলে, সেগুলো যে বন্দোবস্ত করে দেওয়া হয়, দেখা যাবে যে এর থেকে উত্তম জাকাত আর হয় না। আর আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গল্প তো ছিল বোধহয়, যেখানে কাঠুরিকে দেওয়া হয়েছিল কুঠার। জি, তো ওই জাকাত হচ্ছে চিরন্তন, চিরকালের। ওই জাকাত দিয়ে সংসার চলে, সংসারের প্রকার প্রকৃতি পরিবর্তিত হয়, মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসে। আই জাস্ট থট যে মেসেজটা আমি নিশ্চয়ই স্যার, যদি সত্যি এভাবে আমরা সবাই চিন্তা করি তাহলে আমার মনে হয় যে সবাই একটু যে যার জায়গা থেকে যতটুকু এই যে পারে। নদী ভাঙনের যে ইস্যুটা বললাম, সমস্ত বাংলাদেশে কোথাও না কোথাও এই ধরনের কোনো না কোনো সমস্যা আছে। আবার এমনও আছে, তুমি দেখবে যে আগের দিনে বহু দানবীর মানুষ তারা একটা দাতব্য চিকিৎসালয় করার জন্য ভূমি জায়গা দিয়ে গেছেন, কিন্তু হয়তো দাতব্য চিকিৎসালয়টা সময়ের কালক্রমে দুর্দশাগ্রস্ত, ভেঙে পড়ার মতো, সেখানে ওষুধ নেই বা ডাক্তার নেই। সেই জায়গাতেও তুমি যে জাকাত দিয়ে ওই চিকিৎসালয়টাকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করো এবং সেখানে ওষুধের ভান্ডার যদি নিশ্চিত করা যায়, সেখানে ভালো ডাক্তার যদি আনা যায়, এর থেকে উত্তম জাকাত আর কিছু হয় না আমি মনে করি। তন্ময়কে আমরা পেয়ে গেছি, খুলনার বন্ধু তন্ময় মণ্ডল। তন্ময়, কথা বলুন। তন্ময় মণ্ডল, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার কি ওই যে অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ, এই হঠাৎ করে ইমার্জেন্সি 5 টাকা ব্যালেন্স, এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না ফোনে? স্যার, আমি গত শুক্রবারে ট্রাই করছি 40 টাকা ভরে, কিন্তু আমি তো ঢোকাইতে পারি না, আমার টাকাটা শেষ হয়ে গেছিল। না, না ঢুকলে টাকা শেষ হবে কিভাবে? আজকে তো ফোনে টাকাই নাই, এই জন্য মেসেজ দিছি। না, ভালো করছেন, ভালো করছেন। আর আমি কিছু কথা বলতে চাই স্যার। বলেন ভাই, বলেন। স্যার, আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলা, আকাশনী থানা। হুম আমি সবেমাত্র অনার্স শেষ করছি খুলনা বিএল কলেজ থেকে। হুম আমি একদিন বেঁচে থাকি খুবই কষ্ট করে। হুম বর্তমানে আমি একটি জুট মিলে শ্রমিকের কাজ করি স্যার। হুম হুম স্যার, আমি মেস খরচ চালাতে পারি না। আমি একসময় দোকানেও কাজ করছি, রিক্সাও চালাইছি। আচ্ছা, স্যার, তারপরে? বাড়িতে আমার অসুস্থ মা আছে, মাকে সুস্থ করার জন্য টাকা পাঠাতে পারি না, মিলে কাজ করে। হুম তারপরে নিজে কষ্ট করে যা কিছু পাই তার থেকে সামান্য কিছু পাই, নিজে কষ্ট করে থাকি। হুম আমার মা বাবার ইচ্ছা একটু সরকারি চাকরি করি। হুম আমার ইচ্ছা যদি সর্বনিম্ন মানেরও চাকরিও হয় তাও আমি রাজি। হুম তা আমি মিলে কাজ করে পড়ালেখা করতে পারি না, হুম এমনকি চাকরির বইও কিনতে পারিনি এখন। ফোর্থ ইয়ারের রেজাল্ট দিয়েছে কয়েকদিন আগে, আচ্ছা, ক্লাস ফার্স্ট হয়েছে স্যার। কার ছেলে? না, ও ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাই তো? আপনি আপনি ফার্স্ট জি, ক্লাস জি, ফার্স্ট স্যার। হয়েছেন? হ্যাঁ, কোন সাবজেক্টে? ইতিহাস ডিপার্টমেন্ট। তাই নাকি? আচ্ছা, তো খুবই ভালো, কংগ্রেচুলেশন, অনেক অনেক অভিনন্দন আপনাকে। তারপরে? স্যার, আমি হিন্দু বলে আমি কর্মক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হয়েছি হুম এবং আচ্ছা, এই মিলে চাকরি করে আমি বাসায় এসে পড়তে পারি না রাত্রে স্যার। আচ্ছা, এখন আমার মা বাবার স্বপ্ন যে আমি একটি সরকারি চাকরি করি এবং মায়ের চিকিৎসার জন্য ব্যবস্থা করতে পারি, এটাই আমার ইচ্ছা। এখন আপনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন। আপনি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, এটা আমার ব্যবস্থা করা লাগবে না। আপনি চাকরির জন্য দরখাস্ত করলে আমি আত্মবিশ্বাসী যে আপনি চাকরি পাবেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা আসলে ওইভাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো সহযোগিতা করি না। অনেকে থাকে
যে ভালো ছাত্র লেখাপড়া করছে, জীবনের সাথে সংগ্রাম করতে করতে এমন এক পর্যায়ে যে লেখাপড়াটা শেষ করতে পারছে না, সেখানে সমাজের যারা অপেক্ষাকৃত একটু ধনবান বা একটু সৌভাগ্যবান, তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে আমরা একটা আমাদের হাতটা প্রসারিত করি যাতে তারা তাদের লেখাপড়াটা শেষ করতে পারে। আপনার যে ফলাফল, তাতে করে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। আর তবে এটাও বলি যে আপনি যেই পরিমাণ পরিশ্রম এবং বিভিন্ন ধরনের কাজ করার কথা উল্লেখ করলেন, সেটার জন্য আমি আপনাকে ব্যক্তিগতভাবে অভিবাদন জানাই। কারণ বাংলাদেশের অনেক ছেলে মেয়েই আপনার এই গল্প শুনে, আপনার এই ঘটনাগুলো শুনে অনুপ্রাণিত হবে যে আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, এবং লেখাপড়া শেষ করতে চাইলে, ভালো ফলাফল করতে চাইলে শত পরিশ্রমের পরেও করা সম্ভব। আপনার মার যে কষ্ট, তার জন্য আমাদের সমবেদনা থাকলো। আমি বিশ্বাস করি আপনি তার যে পরিশ্রমী সন্তান, আপনার হাত ধরেই আপনার মার দুঃখ লাঘব হবে, তার চোখের পানি আপনি মুছতে পারবেন, তার চিকিৎসারও ব্যবস্থা করতে পারবেন। যেহেতু আপনি পাশ করে গেছেন, আপনার রেজাল্টও বেরিয়ে গেছে, অতি দ্রুত আপনি যে কোনো ধরনের চাকরিতে দরখাস্ত করুন এবং ভালো ফলাফল আপনি পাবেন। আর আপনার মা যেহেতু চান আপনি সরকারি চাকরি করেন, তাই স্বাভাবিকভাবে আপনি বেশি দরখাস্ত বা বেশি প্রার্থনা জানাবেন সরকারি চাকরি পাওয়ার জন্য বিভিন্ন বিভাগে। তবে এটাও বলতে চাই যে বাংলাদেশের বেসরকারি খাত আজ এত বড় হয়েছে এবং এত বৃহৎ একটা জায়গায় পৌঁছে গেছে যে সেখানেও কিন্তু খুব ভালো ভালো চাকরি আছে। সুতরাং আপনার জন্য অনেক শুভকামনা থাকলো, এবং এই বিশ্বাস রেখেই আপনার সাথে আমি কথা শেষ করব যে আপনি পেরেছেন, আপনি পারছেন এবং আপনি পারবেন। ইনশাআল্লাহ। ভালো থাকবেন তন্ময়। জি স্যার, ধন্যবাদ। ভেঙে পড়ার কিছু নেই, তন্ময় অনেক দূর এগিয়ে গেছে, আর অল্প বোধহয় একটু পথ। এটার জন্য আসলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া কি সোজা কথা? নিশ্চয়ই স্যার। এটা তো স্যার আমরা একটা ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে আসছি। অনেক মেসেজ আমরা পেয়েছি, এর মধ্য থেকে এবার যারা কল করব মেসেজের মধ্য থেকে দেখা যাক কাউকে পাই কিনা। আর এছাড়া কল করুন 09611442222 এই নাম্বারে। চলছে কল রাশেক শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। ব্রেক নিয়ে আবার ফিরে আসছি। আপনার কারখানার স্বাস্থ্য ও সেফটি বিষয়ে সেফটি কমিটির সাথে যোগাযোগ করুন। তারা কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করে। নিরাপদ কর্মপরিবেশ করতে প্রত্যেক কারখানায় সেফটি কমিটি থাকা বাধ্যতামূলক। বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রচারিত। Bangladesh back in this game thanks to the captain. ডিয়ার লিসেনার্স, মানুষের শরীরের 70% পানি, তাই বিশুদ্ধ পানির জন্য ক্যাপ্টেন মাশরাফির ভরসা প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। তার কাছেই শুনবো প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারই কেন। কারণ প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশনে ব্যবহৃত হয় অত্যাধুনিক মেশিনারিজ এবং স্টেট অফ আর্ট টেকনোলজি, যার মাধ্যমে 13টি স্তরে পানি বিশুদ্ধ করা হয়। এর রিভার্স অসমোসিস প্রক্রিয়া, আল্ট্রাভায়োলেট রে এবং ওজোন গ্যাস পানিকে করে সম্পূর্ণ নিরাপদ ও জীবাণুমুক্ত। তাই নিরাপদ পানির জন্য প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারেই আমার আস্থা। জানলেন তো, ক্যাপ্টেন মাশরাফির আস্থা প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার। আর আপনার? প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার, এক বোতল প্রাণ শক্তি। লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে। বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম 2 বার সম্ভব। অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে। এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম এন্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি এন্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333377। আমার ভাই অল্পতে বসায় না। ব্রেকফাস্টে কড়া ফেসবুক নিউজের সাথে মগ ভর্তি হোয়াটসঅ্যাপ, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও, আর ডেজার্টে ননস্টপ মিউজিক। ডিনারে গরম গরম মুভি ডাউনলোড। আর যেখানেই হোক ইন্টারনেটে নো ডায়েটিং, সপ্তাহে 7 দিন ভরপেট ব্রাউজিং। ইন্টারনেট ব্যবহারে যারা একদমই ডায়েটিং পছন্দ করেন না, তাদের জন্য এখন 2 GB মাত্র 129 টাকায় 7 দিনের জন্য বাঙালি। Study abroad, English learning, university admission, career related সবকিছু জানতে শুনুন সাইফারস ক্যারিয়ার শো। সাইফারস ক্যারিয়ার শো রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবার ঠিক রাত 10:30টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। আসসালামু আলাইকুম স্যার, গাড়ি ধুইয়া রেডি রাখছি। কি ব্যাপার, কেন আসছো আজকে? স্যার ডিউটি। কোনো কথা না, তুমি আজকে গাড়ি চালাবে না। তোমার মেয়ে না হসপিটালে,
জি স্যার। ড্রাইভ আজকে আমিই করব, তুমি মেয়ের কাছে যাও। স্যার ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, মেয়ের খবর দিও কিন্তু আমাকে। এমন আলোকিত মানুষদের জন্যই রবি নিয়ে এলো বাংলাদেশে এই প্রথম ইসলামিক মোবাইল প্যাকেজ নূর। এই প্যাকেজ থেকে প্রাপ্ত অর্থ জমা হবে সুদবিহীন ব্যবস্থা। এছাড়াও পাচ্ছেন স্বল্পমূল্যে ইসলামিক সার্ভিস ও আকর্ষণীয় কল রেট। বিস্তারিত জানতে ভিজিট robi.com.bd। রবি। মুড আছে কত শত, মুড আছে বাজে, মুড যদি অফ থাকে বসে না সে কাজে। অন মুড গন মুড সিচুয়েশন করা, কুল কুল হট মুডে চোখ ছানা বড়া, ব্যাড স্যাড মুড সব ফিক্স করে নিতে খুঁজে দেখো কে পারে গুড মুড দিতে। চোখ বুঝে মুখে দাও বা মুখে দিয়ে বুঝো, মিস্টার ম্যাঙ্গোতে সব গুড মুড খুঁজো। সিচুয়েশন হোক যতই ম্যাঙ্গাত্মক, কাঁচা আমের স্বাদে রন মিস্টার ম্যাঙ্গো, গুড মুড গ্যারান্টেড। কেমন জানা টানে এনেছিস তুই আমার এখানে, প্রাণ খুলে বলবো তোকে, জমা ছিল যত কথা মনে। কখনো ভাবিনি নিজেকে হারাবো, তোর মাঝে ডুবে যাবো, অচেনা তোর ভালোবাসায় উড়ে উড়ে ঘুরে বেড়াবো। প্রাণ খুলে বলে দেব মনের কথা, প্রাণ আপে জেনে নাও মনের কথা। Open up with Pranab. আসসালামু আলাইকুম স্যার, গাড়ি ধুইয়া রেডি রাখছি। কি ব্যাপার, কেন আসছো আজকে? স্যার ডিউটি। কোনো কথা না, তুমি আজকে গাড়ি চালাবে না। তোমার মেয়ে না হসপিটালে? জি স্যার। ড্রাইভ আজকে আমিই করব, তুমি মেয়ের কাছে যাও। স্যার ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, মেয়ের খবর দিও কিন্তু আমাকে। এমন আলোকিত মানুষদের জন্যই রবি নিয়ে এলো বাংলাদেশে এই প্রথম ইসলামিক মোবাইল প্যাকেজ নূর। এই প্যাকেজ থেকে প্রাপ্ত অর্থ জমা হবে সুদবিহীন ব্যবস্থা। এছাড়াও পাচ্ছেন স্বল্পমূল্যে ইসলামিক সার্ভিস ও আকর্ষণীয় কল রেট। বিস্তারিত জানতে ভিজিট robi.com.bd। রবি। ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444222। ঢাকা FM 90.4। ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই। কল রাশে প্রতি শুক্রবার রাত 9টায় শুধুমাত্র ঢাকা FM 90.4-এ। কল রাশেক। চলছে কল রাশেক শুধুমাত্র ঢাকা FM 90.4, বাংলাদেশের সর্ববৃহৎ FM রেডিও নেটওয়ার্কে। সঙ্গে রয়েছেন জনাব রাশেক রহমান এবং আপনাদের অনেক অনেক মেসেজের জন্য অনেক ধন্যবাদ। মেসেজ আমরা সবগুলোই পড়ি এবং আমরা চেষ্টা করি সেখান থেকে কাউকে কাউকে ফোন করে আপনাদের কথাগুলি জানতে। শুধু সমস্যা না, আমরা আপনার স্বপ্নের কথাও শুনতে চাই। আমরা দেখতে পাচ্ছি স্যার অনেক স্বপ্নের কথা অনেকে আমাদেরকে জানিয়েছেন, তো এটাও ভালো লাগে যে আমাদের সঙ্গে আপনার স্বপ্নের কথাগুলি শেয়ার করেন। স্বপ্নের কথাই বেশি শুনতে চাই। রাইট। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন একজন, তিনি বোধহয় একটি অন্য বিষয় নিয়ে কথা বলতে চান। এটা আমার মনে হয় অন্যদের জন্য ভালো হবে শুনলে। হ্যালো, শুনি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আমি বেশি ভালো, আপনাদের দোয়ায় মোটামুটি স্যার বেঁচে আছে কোনো রকম। স্যার স্যার আমি বলছি স্যার জামালপুর থেকে। স্যার স্যার আপনার প্রোগ্রামটা আমি শুরু থেকে শুনি স্যার, অনেক চেষ্টা করতেছি স্যার, লাইন পাই না আর কি। আজকে স্যার ভাইয়ের জন্য আল্লাহ মিলাইছে স্যার। স্যার আমি আমাকে স্যার 5টা মিনিট সময় দিবেন স্যার, খুবই সিরিয়াস আমি। স্যার আমার কিডনির পাথর হয়েছিল স্যার গত 2 বছর আগে। স্যার আমি একটা গার্মেন্টস শ্রমিক। স্যার পাথরটা অপারেশন করেছি ডাক্তার মতিউর রহমান, ওই ময়মনসিংহ মেডিকেলের প্রিন্সিপাল স্যার। হ্যাঁ, অপারেশনটা আমাকে করছেন স্যার, এমন ভাবে অপারেশনটা করছেন স্যার, কিডনি স্যার রক্তটাই কেটে ফেলেছেন। রক্ত কেটে যাওয়ার ফলে স্যার আমার ঢাকা ইউনাইটেড হসপিটাল আর কম্পিউটার চিকিৎসা নিতে হচ্ছে, যার ফলে স্যার আমার 4 লক্ষ টাকা খরচ। আমি একটা গরিব মানুষ স্যার। স্যার আমার বাইরে ফেলাই দিছে। এখন স্যার আমার 4 লাখ টাকা খরচ করেছে স্যার। এখন আমি আমার পরিবার, আব্বা অসুস্থ, হাই প্রেশার, আম্মা ওই স্যার পিত্তথলি অপারেশন করা
সবাই স্যার অসুস্থ, কেমনে যে চলবো স্যার, চলার মধ্যে আমার কোনো অবস্থা নাই। আর ডাক্তারের কাছে গেলাম যে স্যার আমরা যে এই অবস্থা করলেন, আপনি না পারলে না করতেন, যে স্যার আমি পারবো না অপারেশনটা করতে, অন্য জায়গায় ব্যবস্থা নেন না, অন্য জায়গায় যাইতাম স্যার, আমি গরিব মানুষ, আমার যে এভাবে মারলেন, আমার ফ্যামিলি আমি কিভাবে চালাবো, আমি গার্মেন্টস চাকরি করতাম, আমি চাকরি তো করতে পারবো না। তারপরে কোয়েল বইরে দিছে, স্যার আমি এমন অবস্থায় আছি স্যার, আমার দেখার মতো কেউ নাই স্যার। যদি দেখেন সত্য ঘটনা স্যার, একটা ডিস্ক আমার বের করে দিছে যে প্রমাণ স্বরূপ যে আপনার কি ক্ষতিটা করছে ডাক্তার, ইউনাইটেড থেকে স্যার দিছে। এখন আপনার কিডনির সমস্যা কি সমাধান হয়েছে? কিডনির সমস্যা বলতে স্যার এখনো ঠিক হয় নাই, ওই ক্রিয়েটিনের পরিমাণ বেশি, রক্ত ঠিক নাই শরীরে স্যার, ঠিক মতো হাঁটতে পারতেছি না, একটা কাজ করতে পারি না, 4 মাস হয়ে গেল স্যার এই অবস্থা। এখন স্যার আপনার কাছে আমার এটি অনুরোধ থাকবো স্যার, স্যার যদি ডাক্তারকে একটু মানে বইলে আমার কিছু টাকা অ্যামাউন্ট করে দিতে পারেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। কিছু টাকা কি করতে হবে ভাই, আরেকবার বলেন। স্যার এই মোটেও ডাক্তার স্যার আমার যে অবস্থাটা করছে স্যার, এটার আমি কোনো মামলা মোকদ্দমা করি না, কিছু করি না, গরিব বলতে স্যার আমার এখানে কেউ নাই। কি করবো স্যার, আমার কিছু টাকা পয়সার দরকার এখন, কি যে করবো ডাক্তারের বইলে আমি আপনাকে টাকা পয়সা দিতে পারবো কিনা জানি না, তবে একটা জিনিস আমি করতে পারি, সেটা হচ্ছে আপনার যে আরো চিকিৎসার প্রয়োজন বা আপনার বাবা মার যে চিকিৎসা, সেখানে আমি সরকারি হাসপাতালে যাতে আপনি ভালো চিকিৎসা পান, আরো কম খরচে পান, সেটা আমি চেষ্টা করতে পারি, সেই জায়গায় আমরা সফল হতে পারি। আর আপনার যে সমস্যাটা, এটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে। শুনেন, বাংলাদেশে ভালো চিকিৎসক যেমন আছেন, আবার দায়িত্ব জ্ঞানহীন চিকিৎসক আছে, এই সমারোহে এখন বাংলাদেশ। আর সবচেয়ে বড় দুর্বলতা আমাদের, সেটা হচ্ছে যে কোনো রোগ শনাক্তকরণের জায়গাটায় আমরা একটু দুর্বল। আসলে আপনার কি রোগ হয়েছে বা আমার কি রোগ হয়েছে যদি শনাক্তই না করা হয়, তাহলে এর সমাধান কি হবে, এর সুরাহাটা কি হবে? আপনি জানবেন যে অনেক উন্নত দেশে তারা একটা কোড অফ কন্ডাক্ট রাখে, পাশাপাশি একটা কিভাবে চিকিৎসা পরিচালনা করতে হবে সেটারও একটা বই থাকে, যেটা আইন দ্বারা স্বীকৃত। অর্থাৎ একজন চিকিৎসককে অবশ্যই একজন রোগী দেখার সময় এবং তার চিকিৎসা করার সময় সেই বইটাকে অনুসরণ করতেই হয়। এবং কোনো রোগী যদি অভিযোগ তোলেন কোনো আইনের আদালতে যে ঠিকমতো তার চিকিৎসা করা হয়নি, সেই ক্ষেত্রে যেটা হয় যে রোগীর পক্ষের আইনজীবী এবং সেই দেশের ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন, তারা সকলে একসাথে কাজ করে দেখার জন্যে যে সত্যিকার অর্থে এই চিকিৎসক তার কাছে দেওয়া যেই অনুসরণ করার যে বইটি, যার মধ্য দিয়ে রোগীকে দেখার কথা, সেই প্রত্যেকটি পর্যায় বা প্রত্যেকটি ধাপ তিনি অনুসরণ করেছেন কিনা। যদি না করেন সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। অনেক ক্ষেত্রে চিকিৎসক তার চিকিৎসা করার লাইসেন্সও হারান। কিন্তু আমাদের দেশে এখনো এই জিনিসটা হয়নি। দেখেন, এটা একটা নতুন দেশ, আমরা পরাধীন অবস্থা থেকে আজকে স্বাধীন হয়েছি। প্রতিটা জিনিসের উন্নত বিশ্বের পর্যায়ে নিতে হয়তো একটা সময় লাগবে, বাট আপনার উপরে যেই দুর্দশার শিকার আপনি হয়েছেন, তার জন্য আমরা দুঃখিত। আমি সেই জায়গাটার থেকে বলতে চাই যে খুব বেশি বৈপ্লবিক কিছু হয়তো বা আপনি এখন করতে পারছেন না, মামলা করে কতটুকু আপনি সুরাহা পাবেন আমি জানি না, তবে একদিন নিশ্চয়ই এই দেশে চিকিৎসকরা আরো বেশি দায়বদ্ধ হবেন, তাদের জবাবদিহিতা আরো বেশি হবে, যেখানে তারা আরো সতর্ক হয়ে মানুষের চিকিৎসা করবেন। কারণ একটা জিনিস ভুলে যাওয়ার কোনো উপায় নাই, চিকিৎসকরা কিন্তু দেবতুল্য। অর্থাৎ আমরা জানি যে খোদা, ঈশ্বর, আল্লাহ, আমাদের বিধাতা, তিনি আমাদের জীবন দিতে পারেন, জীবন নিতেও পারেন। ওই জায়গাটার থেকে চিন্তা করলে একজন চিকিৎসকই পারেন আমাদের জীবনকে রক্ষা করতে। সুতরাং সে দেবতুল্য বটে। তো এমন একদিন আসবে বাংলাদেশ যেখানে প্রত্যেকটি চিকিৎসক আসলে তার অর্থ, তার সম্পদের থেকেও মানুষের জীবনকে অনেক বেশি মূল্য দিবে। তবে হ্যাঁ, আমি এও বিশ্বাস করি যে বাংলাদেশে এখন যারা চিকিৎসক আছেন তার সিংহভাগই মানুষের জীবনটাকেই অমূল্য বলে মনে করেন এবং অনেক বেশি মূল্য দেন, নাহলে আসলে 17 কোটি মানুষের বেঁচে থাকার কথা না। কারণ আমাদের আসলে মাথাপিছু যতজন চিকিৎসক প্রয়োজন ততজন চিকিৎসক তো আমাদের নেই। তারপরেও এই দেশের গড় আয়ু বাড়ছে, এই দেশের মানুষের শারীরিক গঠন
তার একটি ইতিবাচক প্রবৃদ্ধি আছে, অর্থাৎ আমরা পজিটিভ দিকে এগোচ্ছি। আমি এখনো যদি আমার শৈশবকালের কথা চিন্তা করি, আমি দেখি যে আমার স্কুলে আমাদের গড় উচ্চতা যা ছিল আজকে তার থেকে অনেক বেশি। এটা শুধুমাত্র আহারের সাথে সম্পর্কযুক্ত না, এটা চিকিৎসা সেবার সাথেও কিন্তু সম্পর্কযুক্ত। একই সাথে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ 40 বছর 45 বছর বয়সে খুবই ছোট ছোট রোগে মৃত্যুবরণ করতো, সেখানে আজকে বাংলাদেশের গড় আয়ু 65 বছর। এটা চিকিৎসকদের একটা বড় অর্জন। তবে এর মাঝেও লুকিয়ে আছে অনেক দুষ্ট প্রকৃতির চিকিৎসক। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আপনার যোগাযোগের ঠিকানা আর যেসব তথ্যগুলো আছে সেগুলো আমাদের কল রাশেকের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তাদের কাছে দিয়ে রাখুন। আপনার চিকিৎসার ক্ষেত্রে আরো সাশ্রয়ীভাবে কিভাবে চিকিৎসা করা যায় সেই ক্ষেত্রে আমি কোনো না কোনো একটা বন্দোবস্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চান আমি অবশ্যই করতে পারবো এবং সেটা আমি করবো। আপনাকে অনেক ধন্যবাদ। সামিউল, আপনি আমাদেরকে আপনার বিস্তারিত SMS এ জানাতে পারেন। ওকে, আখি বরিশাল থেকে SMS করেছেন, নাম্বারটা বুঝতে পারছি না কিন্তু আমি আমার কথাগুলি বলতে চাই। ওকে, আমাকে যা অনেকে অনুপ্রাণিত হবে তার কথাগুলি শুনলে। ওকে, সুমাই আমাদেরকে SMS পাঠিয়েছিলেন, ফোন নাম্বার পাঠিয়েছিলেন, আমাদের টিম আপনাকে ফোন করে ফোন আপনি ধরছেন না। ভাই, বেশি ব্যস্ত থাকলে SMS পাঠাবার দরকার নেই, কারণ আমাদের অনেক বন্ধুদের কল আমরা রিসিভ করতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে অনেক বন্ধুরা ফোন মাঝে মধ্যে ধরতে পারেন না। যাই হোক, আমাদেরকে আরও লিখেছেন, রাশিক ভাই কেমন আছেন, এই অনুষ্ঠান এবং সহযোগিতা একটি আচ্ছা, তিনি বলেছেন এটা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে, একটা রূপ দাঁড় করাতে। একটি প্ল্যাটফর্ম তো আমার আছেই, আর প্ল্যাটফর্মের প্রয়োজন নাই। বাংলাদেশে খুব বেশি প্ল্যাটফর্ম, এই জন্য অনেক সময় অনেক সমস্যার সমাধান হয় না। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কারো লিখেছেন, স্যার একটু কথা বলার সুযোগ দিন, আমি একজন হতদরিদ্র স্টুডেন্ট, আমার বাসা নীলফামারী, আমার নাম সুলতান, পড়ার ফাঁকে ফাঁকে আমি রিক্সা চালাই। সুলতান, আপনি আমরা এর আগে বোধহয় একটা কল পেয়েছিলাম স্যার, এরকম পড়ালেখার ফাঁকে ফাঁকে সে অন্যান্য কাজ করে। আমরা গত সপ্তাহে আমাদের একজন বন্ধু শ্যামল মল্লিক, সে রং মিস্ত্রির কাজ করে পড়ালেখা করে এবং তাকে আমরা ব্যবস্থা করেছি তার জন্য, তার পড়ালেখার জন্য 1 লক্ষ টাকা সহযোগিতার। সো এটা চলবে, আমরা চেষ্টা করব। আপনার SMS-টা আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ। আমরা দেখি আরও কোনো বন্ধুকে পাই কিনা যারা এই মুহূর্তে কল করতে চান। স্যার, আপনি তো মেসেজ দেখছেন এবং আপনি দেখেন যে অনেক কলও আসে, আমরা সবগুলো ধরতে পারি না, একটু মন খারাপও হয় আমাদের বন্ধুরা আমাদেরকে চেষ্টা করেন কল করবার জন্য। আমরা শুনছিলাম একটু আগে বলছিলেন যে গত সপ্তাহে 40 বার তিনি ট্রাই করেছেন, 1 ঘন্টায় 40 বার একটি নাম্বার ডায়াল করা, আমার মনে হয় খুবই না। তবে জুয়েল, আমি একটা জিনিস জানলাম, আমাকে একজন আমার ফোনেই ডিরেক্টলি SMS করলো, জি, যে তোমাদের যে নাম্বারটা সেই নাম্বারে যদি কেউ কল করে, কল যদি রিসিভ নাও হয় তারপরে নাকি টাকা কাটা হয়। এই ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে আমার মনে হয় এটা নিরসন করা দরকার। জি, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই আমরা দেখব বিষয়টি। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের বন্ধুকে, তার নাম আখি। হ্যালো আখি, জি, কথা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়াইসাম, আখি কেমন আছেন? ভালো? হ্যাঁ, ভালো আছি। জি, বলেন আখি। এটা কি ঢাকা FM? জি জি জি। ও, থ্যাংক ইউ স্যার। বলেন, অসুবিধা নেই, বলেন। আমার বয়স 35 বছর। আমি যখন মেট্রিকে পড়ি, হ্যালো, হ্যাঁ আমি শুনছি। যখন আমি মেট্রিকে পড়ি তখন আমি 95 সাল, তখন আমি খুব অসুস্থ ছিলাম, লেখার মতো কোনো সক্ষমতা আমার ছিল না। তারপর আমি স্টার 3টে লেটার ক্যারি করি। তারপরে আমার কাজিন আমাকে বিয়ে করার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে তো সেন্সলেস হওয়ার পরে আমার পড়াশোনার প্রতি এত আগ্রহ ছিল যে আমার বাবা মা আমাকে পড়াশোনা থেকে আলাদা করে নাই কখনো। আমি দেখতে পেতাম না চোখে, মানে ঔষধ খাওয়ার ফলে, তারপরে কিছু বুঝতাম না, তারপর বই নিয়ে থাকতাম। পরিশেষে 2-3 বছর গ্যাপের পরে আমি আবার কলেজে ভর্তি হই। ও, এর মধ্যে আর একটা কথা বলা হয় নাই, আমাদের বরিশালে উমেন্স কলেজে আমি ওখানে রিওয়ার্ডেড হই 1 মাস 13 দিন ক্লাসে। আচ্ছা, লিটারেচারের সংজ্ঞা জিজ্ঞেস করে ইংরেজিতে, সতীশ স্যার নামে এক স্যার, তখন ওইটা আমি অ্যান্সার করি 265 জন মেয়েদের মধ্যে। ওকে, এই জন্য আমি ওখানে রিওয়ার্ডেড হই 500 টাকা। এইগুলো খুব জেলাসের কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, আমি অসুস্থ হয়ে যাই। এরপরে 3 বছর পরে আবার পড়াশোনা শুরু করি। ইন্টারমিডিয়েটে এসে
আবার খুব ভালো রেজাল্ট করি, তারপরে গ্রাজুয়েশন করি, মাস্টার্স করি বিএম কলেজ থেকে। ইন্টারমিডিয়েটে কি রেজাল্ট করলেন? ইন্টারমিডিয়েটের সময় একটা ঘটনা ঘটে, সেটা হলো যে আমাকে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মানে নিতে চায় তাদের ফ্যামিলিতে, সেটা পারে না। না পারার ফলে আমি যে সাবজেক্টে 125-এর মধ্যে 100 এবং 100-র মধ্যে 94 পাই মিড টার্মে, সেই সাবজেক্টে আমাকে 26 দেখাইছে ফাইনালে, যার কারণে কম্পালসারি সেকেন্ড ডিভিশন হয়ে গেছে রেজাল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গ্রাজুয়েশন করি, গ্রাজুয়েশনে আমার ফার্স্ট ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার একদিন আগে থার্ড ইয়ারে আমার অপারেশন হয় বুকে, যার কারণে আমি লিখতে পারি নাই। মাত্র 56 মার্কে অ্যান্সার দিই, 47 পাই ইংরেজিতে। আর দ্বিতীয় দিন আবার ইসলামের ইতিহাস সংস্কৃতি পরীক্ষা থাকে, 20 মার্কের অ্যান্সার আমি লিখতে পারি নাই, যার জন্য ওখানে আমার ফার্স্ট ক্লাস হয় না 23 মার্কের জন্য। মাস্টার্সের সময় সেখানে আবার আমার হাজবেন্ডের সাথে একটু সমস্যা, আমার ইন্টারমিডিয়েটের সময় বিয়ে হয়ে যায়। বিয়েতেও একটা ঘটনা ঘটে, সে সময় আমি একটা ছেলেকে খুব পছন্দ করতাম, ওই ছেলেকে আমি জানাইতেও পারি নাই। ওই মুহূর্তেই দেখা গেছে যে অন্য একটা ছেলে আমার জন্য একেবারে মারা যাওয়ার মতো অবস্থা, তার সাথে আমার বিয়ে হয়ে যায় ঘটনাক্রমে। মানে একজনকে আপনি ভালোবাসতেন, আরেকজন আপনাকে ভালোবাসতো? হ্যাঁ হ্যাঁ, সে আর কি মারা যাচ্ছে, ডাক্তাররা আর কি খুব রিকোয়েস্ট করতেছে আমাকে যে আপনি যদি না বলেন সে বাঁচবে না, আপনার ভালোবাসাকে স্যাক্রিফাইস করেন, নইলে এই মানুষটার বাঁচানো যাবে না। এটা কি ধরনের রোগ যে বিয়ে করলে ভালো হয়ে যায়? না না, এটা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে 4 তলায় ভর্তি ছিল সে, আমার কাছে কাগজপত্র এখনো আছে। মানে অসুখটা কি ছিল এটা তো জানা দরকার। যে এটা আমি এখন বলতে পারবো না, এটা মানে মেমোরি জনিত ঘটনা ঘটছে আর কি। ওই যে ওই প্রেসার গ্রো করে তারপর যে একটা মানুষ একেবারে অ্যাবনর্মাল হয়ে যায়, শুধু সে বলতেই পারতো আমার নামটা, আমি তারা বারবার রিফিউজ করছি, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই, পরিশেষে এরকম হয়েছে। মানে আপনি বিয়ে করার পরে তার সব স্মৃতি ফিরে এলো? হ্যাঁ, তারপর ঠিক হয়ে গেছে, এখন আছি আমরা একত্রেই, আল্লাহর রহমত। আমাদের একটা মেয়ে হয়েছে। যাই হোক, তো আমি মাস্টার্স করলাম বাংলায় মাস্টার্স করলাম, ফার্স্ট ক্লাস আর হলো না। ওই সময় আমার ফ্যামিলিতে একটু সমস্যা হয়েছে, ফার্স্ট ক্লাস হয় না, অল্প একটু মার্কসের জন্য। এরপর বিএড করলাম, সেখানে 5ম প্লেস পাইলাম। এখন আপনার সমস্যা কি? জি, এখন সমস্যাটা কোথায়? এখন আমি একটা প্রাইমারিতে জব করি, আর হাই স্কুলেও আমার চাকরি হয়েছিল ইংরেজি টিচার হিসেবে পাওতা হাই স্কুলে নলসিটিতে। সেটা আমি ছেড়ে দেই এই প্রাইমারিতে হওয়ার পরে। এছাড়া আমি যেসব পরীক্ষা অ্যাটেন্ড করছি, সেখানে আমি রেডিওতে পরীক্ষা দিছি, সেখানে আমি ভাইভাতে খুব ভালো করছি, বা রেডিওতে পরীক্ষা দিছি, সেখানেও ভাইভাতে ভালো করছি, টেলিভিশনে ভালো করছি, কিন্তু চাকরি হয়েছে 2টা মাত্র। আমি 1 বছর শুধুমাত্র 2টা হয়েছে চাকরি। আচ্ছা, তা এখন তো কোনো সমস্যা নেই, আপনি ভালো আছেন তো? না না, আমার কোনো সমস্যা, আমি যথেষ্ট কবিতা লিখি, অনেক কবিতা লিখি, গল্প লিখি। আমার একটা উপন্যাস বের হয়েছে 2009 জাতীয় মেলাতে, আমি প্রাইম মিনিস্টার অনুষ্ঠান করি সেই বইয়ের জন্য। আসলে আপনাকে তো আমি কোনো উপদেশ দিতে পারবো না, আমারও একটা স্যার, আসলে স্যার আমি কি কারণে এই কথাগুলো বলতে চাইছি, মানে অনেকেই আপনাদেরকে বলে যে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, আমাকে একটা সরকারি চাকরি দেন, আমাকে, আমি তো শুনি, রেগুলার শুনি। তো এই যে হাজারিগুলো করে, এগুলো তো বোকামি ছাড়া কিছুই না, কারণ আমার যোগ্যতায় আমি আগাই যাব। হ্যাঁ, এগিয়ে যাওয়ার ব্যাপার। আর তার থেকেও বড় কথা আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, যে আমার একটা মেয়ে আছে, তবে আপনার গল্প শোনার পরে আমি আমার মেয়েকে এটা বড় হলে শেখাবো, এখন না, যে কোনো অবস্থাতেই। আমি হাঁটতে শিখি নাই স্যার, আমি আল্লাহর উপর ভরসা করি, এবং আমার নিজের প্রতি আত্মবিশ্বাসী খুব। তাকে আমি শেখাবো যে তুমিও কোনোদিন হাঁটতে শিখবে না, তবে তোমার জন্য যদি কেউ এরকম হয় যে সব ভুলে যাচ্ছে, তাকেও তুমি বিয়ে করবে না, এবং একই সাথে তুমি তোমার লেখাপড়া শেষ করার আগে বিয়ের সিদ্ধান্ত নিবে না। এটা তাকে শেখাতে হবে আবার। হ্যালো, হ্যাঁ জি বলেন। স্যার, আমি কি একটা কবিতা শোনাতে পারি? কবিতা শোনাবেন? শোনান, কোনো অসুবিধা নেই, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তবে সেটা খুবই অল্প সময়ের জন্য, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে। কবিতা শোনানোর জন্য আপনাকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে। আমার বেবি যখন কনসেপ্ট করি, তখন আমার পিটিএর কলিগরা বলে যে একটা কবিতা লেখো কবি, আমরা তো মা হয়েছি, ফিলিংসটা বুঝি, কিন্তু লিখতে জানি না, তুমি তো লিখতে জানো, লেখো। মেয়ে পেটে এই সময় লেখা কবিতার নাম হচ্ছে তুই আসবি বলে। ওরে ছোট্ট সোনা চাঁদের কণা, আমার অস্তিত্বে বহমান, তোকে দেখবো বলে থাকি পথ চেয়ে কষ্টে হই ম্লান, তোকে শত কষ্ট সয়েও তোকে দেই না যে দোষ, তুই আসবি বলে স্বপ্নের ভরা দুচোখ, তোকে দেখে দেখে মন তৃপ্ত হবে কবে ওই সেই প্রতীক্ষায়, তুই আসবি চলে আমার ভাঙা ঘরে, চাঁদের মতো আলো দিতে থাকি সে ভাবনায়, যেদিন তুই আসবি মা বলে আমায় খুঁজবি, আমি ধন্য হব তোকে কথা দিলাম, আমি মা হব তোকে পেয়ে কোলে, রাখবো তোকে যতনে নিজে কষ্ট সয়ে, ভাবিস না তুই আয় নির্দ্বিধায়, তোকে মানুষ করতে রাখবো জীবন বাজি, বলছি দৃঢ় চেতনায়।
বাহ, ওয়ান্ডারফুল, খুবই সুন্দর হয়েছে। আপনি কবিতা লিখতে থাকুন জীবনের, আমার কবিতার সংখ্যা 3000 প্রায়। বাহ, আপনি জীবনের প্রতিটি পর্যায়ে জয়ী হন, আপনার জয়ের ধারা অব্যাহত থাকুক, এটাই আমরা চাই। এবং আজকে আপনার এই গল্প থেকে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে যে কোনোভাবে হার মানা যাবে না, পরাজিত হওয়া যাবে না, না। হার মানা যাবে না, যতক্ষণ জীবন আছে ততক্ষণ সংগ্রাম করতেই হবে। দ্বিতীয়ত, প্রত্যেক বাঙালির লেখাপড়া শেষ করার আগে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যাবে না। তৃতীয়ত, কোনো অবস্থায় আমরা আমাদের স্মৃতিশক্তির লোভ করতে দিব না, শুধুমাত্র এই কারণে যে আমরা কাউকে ভালোবাসি এবং বিয়ে করতে হবে। কারণ আমাদের বাবা মাও তো আমাদেরকে ভালোবাসেন। শুধু আমরা বাবা মার কথা ভুলে গেলাম, শুধু একটা মেয়ের নাম বললাম, এটা ঠিক হলো না। আমার ভাই বোনও তো আমাকে ভালোবাসে, তাই না? তার সমস্ত পৃথিবীর কথা ভুলে গিয়ে শুধুমাত্র একজনের নাম বলতে থাকলে আমরা একই সঙ্গে, আকি আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা শেষের দিকে স্যার আমরা একই সঙ্গে একটি নতুন রোগ এবং সেই সঙ্গে একটি মহৌষধের কথাও জানতে পেরেছি। কঠিন ধরনের নতুন রোগ এটা এবং এই ধরনের একটা রোগ আমার ছোটবেলার বন্ধু, তার নাম নাসির, সে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছিল, স্ট্যান্ড করেছিল, তারও হয়েছিল বিয়ে করার আগে। সে আর কাউকে চিনে না, শুধুমাত্র যেই মেয়েটাকে ভালোবাসে তার নামটাই শুধু সে জানে। তো তার বাবা মা, তাদের প্রশ্ন ছিল যে আমরা যে এত ভালোবাসা দিয়ে তাকে বড় করলাম, যৌক্তিক, হ্যাঁ, সেখানে আমাদের নাম ভুলে গিয়ে শুধুমাত্র এই মেয়ের নাম মনে রাখার মানেটা কি? তো আজকে আসলে সত্যি একটা খুব এন্টারটেইনিং এপিসোড হলো। আর এবং আখি অনেক প্রতিভাবান, আমরা খেয়াল করলাম, দারুণ কবিতা লেখে। 3000 উপর কবিতা লিখেছে স্যার। আমরা শেষ করে ফেলবো একেবারে শেষের দিকে। আমরা তো যেহেতু আজকে জীবনের অনেক ধরনের ঘটনা আমরা শুনতে পেরেছি, বৈচিত্র্যময়, তাই সবশেষে আলবার্ট আইনস্টাইন একটা কথা বলতে চাই। তিনি বলছেন, there are only two ways to live your life. One is as though nothing is a miracle, the other is as though everything is a miracle. অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আসলে জীবনে বেঁচে থাকার দুটি উপায়। একটি হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে জীবনের কোনো কিছুই অলৌকিক নয়, সব কিছুই বড্ড বাস্তব। আবার একই সাথে জীবন সম্পূর্ণটাই একটা অলৌকিক উপহার, সেটাতেও বিশ্বাস করতে হবে। তার মানে আমরা বেঁচে আছি, আমাদের বাবা মা আছে, আমাদেরকে ভালোবাসার মানুষ আছেন। এই অনুভূতি একটা ঐশ্বরিক অলৌকিক অনুভূতি। আর এই অনুভূতি ধারণ করেই আমাদেরকে যে বাস্তব জীবন তার মুখোমুখি হতে হয়, সেই জায়গায় অনেক সময় ব্যথা পেতে হয়, দুঃখ পেতে হয়, তার জন্যে আমাদেরকে প্রস্তুতিও নিতে হয়। সুতরাং সেখানে অলৌকিকতার জায়গা খুব একটা বেশি নেই, ঐশ্বরিক হস্তক্ষেপের জায়গাও খুব একটা বেশি নেই। তারপরেও শেষ পর্যন্ত আমরা জয়ী হই, আমরা এগিয়ে যাই। এবং শেষ পর্যন্ত আমি বিশ্বাস করতে চাই বেশিরভাগের মুখেই একটা হাসি থাকে, স্বপ্নের জায়গাটা থাকে জাগ্রত। সুতরাং জীবন একই সাথে বাস্তব, একই সাথে অবাস্তবের মায়ায় ঘেরা। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রত্যেক শ্রোতাকে মাহে রমজানের ফজিলত এবং বরকতে তাদের ঘর পরিপূর্ণ হোক, এই আশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদেরকে আবারও আপনারা শুনতে পারবেন আগামী শুক্রবার 9টা থেকে 10টায় কল রাশেক ঢাকা FM 90.4-এ। আমাদেরকে ফোন করবেন 09611444222। আপনাদের ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। কল রাশেক। Call Rashid. Rashid. Rashid.